আসসালামু আলাইকুম। এটেন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। পিছিয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ভোট গ্রহণের তারিখ। 15 সেপ্টেম্বরের পরিবর্তে 28 সেপ্টেম্বর ভোটের নতুন দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। দুপুরে রাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা ডক্টর এফ নজরুল ইসলাম জানান, মনোনয়নপত্র বিতরণের সময়সীমাও 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। মনোনয়নপত্র জমা 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর এবং যাচাই বাছাই 8 ও 9 সেপ্টেম্বর। প্রত্যাহারের শেষ সময় 15 সেপ্টেম্বর। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি শেষ কাল চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং নিরাপত্তার সঙ্গে এই নির্বাচনটা অনুষ্ঠিত করতে চাই। সেই কারণে আমাদের তফসিলে নির্বাচনের তারিখটা আমাদের পরিবর্তন করতে হয়েছে। আমরা নির্বাচনকে ইনক্লুসিভ করার জন্য এবং স্টুডেন্টসদেরকে উৎসাহিত করার জন্য নির্বাচনে অংশগ্রহণে আমরা তাদেরকে যে ভুলগুলি কারেকশন করে, ছোটোখাটো ভুলগুলি কারেকশন করিয়ে ইতিমধ্যে আমরা 13 জনের 15টা মনোনয়নপত্র আমরা বৈধ হিসাবে গ্রহণ করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। এছাড়া 24 ঘন্টার মধ্যে তাদের পদত্যাগের আলটিমেটাম দেন সংগঠনটির নেতারা। এর আগে প্রক্টর রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কলাঝুপড়ি হয়ে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন তারা। চাকসুর গণতন্ত্র সংশোধনপূর্বক প্রশাসনের কর্তা ব্যক্তিদের পক্ষপাত দুষ্ট আচরণ এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি প্রসঙ্গে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার পর বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ও রেজিস্ট্রার বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল সম্পর্কে অশোভন কথাবার্তা এবং কটূক্তি করেন। এরই পরিপ্রেক্ষিতে আলটিমেটাম এবং বিক্ষোভ সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। ঢাকায় বুয়েটের শিক্ষার্থীদের 3 দফা দাবির আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহীতে সড়ক অবরোধ করেছে রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীরা। দুপুরে ঢাকার ঘটনার পর প্রতিবাদে ফুঁসে ওঠে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। পরে বিভিন্ন হল থেকে বেরিয়ে ক্যাম্পাসে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি ক্যাম্পাস থেকে বেরিয়ে নগরীর তালাইমারি মোড়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় ঢাকায় বুয়েটের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের হামলার কঠোর সমালোচনা করেন শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত পথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তারা। এদিকে চট্টগ্রামেও সড়ক অবরোধ করেছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে নগরীর 16 শহর 2 নম্বর গেইট এলাকায় কয়েকশো শিক্ষার্থী সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে। তারা ঢাকায় পুলিশের হামলার বিচার এবং তাদের দাবি মেনে না নেয়ার দাবি জানান। সড়ক অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে নিয়োগ এবং পদোন্নতি নিয়ে বিরোধের কারণে খুলনায় উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে, কর্মসূচি পালন করছে। প্রকৌশল অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ডাকে কুয়েট থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে সকালে শিক্ষার্থীরা রাজধানীর উদ্দেশ্যে রওনা করে। অন্যদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ তাদের 7 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরের স্মারকলিপি দেয়।
সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র এবং রেলওয়ে ব্যাংকার এলাকায় অবৈধভাবে পাথর লুটপাটের গণশুনানি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটিটি। সকালে সিলেট সার্কিট হাউসে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে অংশ নিয়ে নিজেদের বক্তব্য প্রদান করেছেন বিভাগীয় কমিশনার থেকে শুরু করে জেলা, উপজেলা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, ট্রাক পরিবহন মালিক সমিতি, পাথর ব্যবসায়ী সমিতি এবং প্রেস ক্লাব নেতারাও শুনানিতে অংশ নিয়ে তদন্ত কমিটির কাছে তাদের বক্তব্য প্রদান করেন। তদন্ত কমিটির আহ্বায়ক এবং মন্ত্রিপরিষদ সচিব সমন্বয় এবং সংস্কার জাহেদা পারভিন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৬ বছর স্বৈরাচারী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে নির্যাতন করেছেন, তবুও তার নীতিতে তিনি অটুট ছিলেন। এই নীতি এবং আদর্শ নিয়েই চলছেন তারেক রহমান। মানব কল্যাণের ব্রত নিয়ে বিএনপি রাজনীতি করে। জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবার এর আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের জামালপুর জেলায় শহীদ এবং আহতদের পরিবারকে চিকিৎসা সহায়তা এবং অটোরিকশা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, বিএনপির কোষাধ্যক্ষ এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। পরে একই স্থানে দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়। আমরা পাহাড়ের উপর চড়েছি, পাহাড় থেকে নিচে নেমেছি, আমরা পানির মধ্যে দিয়ে হেঁটে গেছি, শুধুমাত্র তারেক রহমানের নির্দেশ এবং মানব কল্যাণের যে ব্রত নিয়ে বিএনপি রাজনীতি করে সেই রাজনীতিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা বিএনপি পরিবার কাজ করে যাচ্ছে। কোটি টাকা ব্যয়ে নির্মিত শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে বিরাজ করছে স্থবিরতা। নেই কোনো পণ্য খালাস কার্যক্রম। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনে ধস নেমেছে আমদানি রপ্তানি বাণিজ্যে, ফলে কর্মহীন হাজারো শ্রমিক। যদিও বন্দর কর্মকর্তাদের দাবি স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মেঘালয় পাহাড়ের পাদদেশে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে বর্তমানে নেই কোনো কর্মচাঞ্চল্য। কয়লা, পাথর সহ ২৩টি পণ্য আমদানির কথা থাকলেও এই বন্দরের কার্যক্রম এখন শুধু পাথর আমদানির মধ্যেই সীমাবদ্ধ। সংশ্লিষ্টরা বলছেন, চলমান রাজনৈতিক অস্থিরতায় ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের জেরে একেবারেই স্থবির হয়ে পড়েছে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। এতে বিপাকে বন্দর নির্ভর ব্যবসায়ীরা। কাজ না থাকায় বেকার হাজারো শ্রমিক। একসময় এখানে ৫ থেকে ৬ হাজার শ্রমিক কাজ করলেও এখন ১,৫০০ শ্রমিকের কাজও নেই এই বন্দরে। ঠিকাদাররা বিল পায় না, তারপরে ফান্ড নাই, দেশের নতুন কোনো কাজ নাই, কর্মসংস্থানের এই জন্য কর্মসংস্থানটা আমাদের নাই। আগে রেগুলার কাজ চলতো, সবাই পরিবার পরিজন নিয়ে খুব ভালোই ছিল। হঠাৎ করে এরকম আমাদের অবস্থা এরকম হয়েছে যে সপ্তাহের মধ্যে 3 দিন কাজ করা হয় না আমাদের। ১০০% কাজের মধ্যে আর আমার 25% কাজে চলে আসছে, যার ফলে আমরা ব্যবসায়ী, শ্রমিক উভয় মিলে আমরা খুব সংকটে আছি। বন্দর কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি বিবেচনায় তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। নাকুগাঁও এলসি স্টেশন দিয়ে 4,32,50,00,000 টাকা রাজস্ব আদায় হয়েছে। গত বছর এই সময় এই জুন পর্যন্ত 50,79,000 টাকা রাজস্ব আদায় হয়েছিল। আসলে নাকুগাঁও দিয়ে গভর্নমেন্টের 23টা পণ্যর আমদানির অনুমতি থাকলেও ব্যবসায়ীরা আসলে ভারতীয় বোল্ডার স্টোন আর ভুটানের বোল্ডার স্টোন এবং স্টোন সিড এই 3টা পণ্য সাধারণত তারা আমদানি করে থাকে। প্রায় 14 একর জমিতে নির্মিত নাকুগাঁও স্থলবন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 2016 সালে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান 2022-2023 শিক্ষাবর্ষের ফর্ম পূরণ ফি অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ও সরকারি সিটি কলেজে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সহসভাপতি বেনজির বিশ্বাস এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি সহ অন্যান্য নেতারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। অবিলম্বে ফি না কমানো হলে এ সময় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
কুমিল্লা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নতিকরণ এবং দ্রুত সংস্কারের দাবিতে কুমিল্লার ময়নামতি থেকে কংসনগর পর্যন্ত বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত মহাসড়কের 9টি পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে সড়ক এবং জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হয়। আসন্ন নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে জেলা এবং উপজেলা কমিটিতে 20 ভাগ নারী কাউন্সিলর অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী নারী দলের একাংশ। দুপুরে মুক্তারপাড়ার পৌরসভার সামনের সড়কে এই বিক্ষোভ করেন তারা। জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জাসমিন নাহিন এবং জেলা জাতীয়তাবাদী নারী দলের সহসভাপতি পারভিন আক্তার সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মহানগরীর অন্যতম প্রধান প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন নাগরিক সমাজ। দুপুরে নির্মাণাধীন সড়কের পাশে দাঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার এ দাবি জানান। এ সময় তিনি বলেন, শিপইয়ার্ড সড়কটির নির্মাণ কাজ 2024 সালের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে তা আজও শেষ হয়নি। ফলে প্রতিদিন কয়েক সহস্রাধিক মানুষকে ভাঙা রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ক্ষতিকর পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করতে নাটোরের বিভিন্ন বাজারে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বিতরণ করা হয়েছে। সকালে জেলা প্রশাসক আসমা শাহিনের নেতৃত্বে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ করেন। প্রাথমিকভাবে শহরের নিচা বাজার, স্টেশন বাজার, মাদ্রাসা বাজারের ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে 1000 পাটের ব্যাগ বিতরণ করা হয়। পলিথিনের বিরুদ্ধে জনসচেতনতামূলক সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ঝালকাঠির কাঁঠালিয়ায় চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিনের বিরুদ্ধে দুর্নীতি, অব্যবস্থাপনা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়ে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন অভিভাবক এবং এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা জানান, চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিনের অবহেলা এবং খামখেয়ালির জন্য 82 জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হয়েছে। এছাড়া তিনি ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে বিদ্যালয়ের টয়লেট পরিষ্কার, ক্লাসরুম ঝাড়ু, পানি টানানো সহ বিভিন্ন কাজ করান। কাজ করতে না চাইলে মারধর এবং বকাবকি করেন। ফলে অনেক শিক্ষার্থী স্কুলে যেতে চায় না। রাজস্ব বাজেটের আওতায় হবিগঞ্জের বিভিন্ন জলাশয় এবং হাওরে দেশি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। জেলা প্রশাসনের বাসভবনের পুকুর, পুলিশ লাইনের পুকুর এবং জেলখানা সহ 10টি পুকুর এবং জলাশয় এবং হাওরে পুঁটি, কার্পু, রুই, কাতলা, মৃগেল, গ্রাসকার্পের পোনা মাছ অবমুক্ত করা হয়। জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় জেলায় এবছর 20 টন পোনা মাছ অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসন এবং বন বিভাগের আয়োজনে শুরু হয়েছে 3 দিনব্যাপী বৃক্ষ মেলা। গতকাল উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদ এবং সরকারি কমিশনার ভূমি ইকবাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন। মেলায় ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা প্রদর্শন এবং বিক্রি করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শুরু হয়েছে উপজেলা গোল্ডস ক্লাব ফুটবল টুর্নামেন্ট। ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তালুকদার। ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান এবং উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ভোলাহাট ইউনিয়ন দল 1-0 গোলে দলদলি ইউনিয়ন দলকে পরাজিত করে। ভোলাহাট উপজেলা প্রশাসন এবং উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টে মোট 8টি দল অংশ নিচ্ছে। একটি ঘোষণা,
এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক এবং জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।